আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সোমবার শুরু হচ্ছে ইকোনমিক ডি-ডে। পাল্টা জবাবে হরমুজে দিয়ে 1 কোটি তেলও রপ্তানি বন্ধের হুমকি ইরানের। মার্কিন অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরবে আমেরিকার উপরে, তীক্ষ্ণ খোঁচা দিলেন ইরানের সংসদ স্পিকার। ডি-ডের হুঁশিয়ারি দিল আমেরিকা, জবাবে আরো বড় হুমকি দিল তেহরান। তেল রপ্তানি বন্ধের পথে ইরান। এবং নর্থ স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই, স্পষ্ট জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দর্শক, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অর্থনৈতিক চাপের পরিকল্পনা শেষ পর্যন্ত বুমেরাংয়ের মতো যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি আতিয়া ফিফা। সোমবার শুরু হচ্ছে ইকোনমিক ডি-ডে। পাল্টা জবাবে হরমুজ দিয়ে 1 ফোঁটা তেলও রপ্তানি বন্ধের হুমকি ইরানের। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে সোমবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন অর্থনীতি স্কট বাসেন বাংলাদেশ সময় রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করবেন। তখন তিনি কঠোর পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এই পদক্ষেপগুলো নজিরবিহীন হতে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিলেন ওয়াশিংটন। এই কারণে বিষয়টিকে ইকোনমিক ডি-ডে বা সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযান বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে তার উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেবে। গত রোববার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে স্কট বাসেন্ট লেখেন, স্থানীয় সময় সোমবার হওয়ার সঙ্গে সঙ্গে ইকোনমিক ডি-ডে শুরু হবে। এটি এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় আর্থিক অভিযান। প্রায় 6 মাস ধরে যুদ্ধে লিপ্ত দুই দেশ গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের উপর সামরিক হামলা চালায়নি এবং সংঘাত অবসানে অর্থবহ কোনো আলোচনাতেও যোগ দেয়নি। ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত নিবন্ধে বাসেন্ট ইঙ্গিত দিয়েছেন, ইরানকে তুষ্ট করার জন্য যারা দেশটির সঙ্গে লেনদেন করে সেসব ভীত দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে। এই লেনদেন চালিয়ে যাওয়ার পরিণতি কি হতে পারে তা ভেবে দেখা উচিত। সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার বিষয়ে কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বড় ধরনের জবাবের ইঙ্গিত রয়েছে। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই রোববার বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলেও 1 ফুটেও তেল রপ্তানি হবে না। রপ্তানি বন্ধের পথ হিসেবে মোহসেন রেজাই হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের কথা উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরবে আমেরিকার উপরে, তীক্ষ্ণ খোঁচা দিলেন ইরানের সংসদ স্পিকার। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অর্থনৈতিক চাপের পরিকল্পনায় শেষ পর্যন্ত বুমেরাংয়ের মতো যুক্তরাষ্ট্রের উপরই আঘাত আনবে। পারস্য ইরানের মেহের বার্তা সংস্থার বরাদ্দে জানিয়েছে, মোহাম্মদ বাকির গালিবাফ জানিয়েছে, যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ইরানের উপর অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারের সম্ভাব্য প্রভাবের পাশাপাশি মার্কিন অর্থনীতিদের পরিণতি তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের পণ্যের দাম নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে ইংরেজিতে লেখেন, মাংসের দাম নিয়ন্ত্রণে হিমায়িত মাংস আমদানি ঠিক আছে, হয়তো এটি কাজ করতে পারে, কিন্তু বন্ডের ক্ষেত্রে তাদের পরিকল্পনা কি? হিমায়িত ফলন আমদানি করবেন, আবাসন খাতে হিমায়িত ক্রেতা আমদানি করবেন, মজুরি নিয়ে সমাধান খুঁজতে হিমায়ত বেতন স্লিপ জারি করবেন। উদ্যোগহীন ও স্থবির পররাষ্ট্রনীতি শেষ পর্যন্ত একটি স্থবির অচল অর্থনীতির জন্ম দেয়। ডি-ডের হুঁশিয়ারি দিল আমেরিকা, জবাবে আরো বড় হুমকি দিল তেহরান। তেল রপ্তানি বন্ধের পথে ইরান। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে ইরান হুমকি দিয়েছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে 1 ফুটো তেল রপ্তানি করতে দেবে না। গত সোমবার 24 আগস্ট নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা রয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বাসেন জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য আর্থিক সম্পর্ক বজায় রাখা দেশগুলো এসব পদক্ষেপের আওতায় আনা হতে পারে। গত রোববার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত নিবন্ধে বাসেন্ট এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে অভিহিত করেন, যা দিয়ে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করার দিন বোঝাচ্ছেন। গত সোমবার দুপুর 1টায় সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে বাসেন্টের। এদিকে ইরানের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ কোথাও থেকে 1 ফোঁটা তেলও রপ্তানি হবে না। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে বা সমর্থন করলে সেটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে। এর আগে বাসেন্টি চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন, কারণ চীন ঐতিহাসিকভাবে উপসাগরীয় অঞ্চল থেকে তার মোট তেল আমদানির প্রায় অর্ধেক সংগ্রহ করে।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধানে সহায়ক নয় এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। নর্থ স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই, স্পষ্ট জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া ও জার্মানিকে সংযুক্তিকারী নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই ঘটনার তদন্তে ইউক্রেন পূর্ণ সহযোগিতা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, গত রোববার কিয়েভে তিনি সাংবাদিকদের বলেন, নর্থ স্ট্রিম 2 পাইপলাইন উড়িয়ে দেওয়ার কোনো অভিযানে ইউক্রেন কখনো আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। রাশিয়া ও জার্মানির মধ্যে থাকা নর্থ স্ট্রিম 1 ও 2 প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে 2022 সালের সেপ্টেম্বরে বিস্ফোরণ ঘটে, যাতে পাইপলাইন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বর্তমানে ইউক্রেনের 2 সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে রয়েছেন। সেপ্টেম্বরে আরও 3 লাখ নতুন সেনা নিয়োগ করেছেন পুতিন, বিস্ফোরক দাবি করলেন জেলেনস্কি। আসছে সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে 3 লাখ নতুন সেনা নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরের মাঝামাঝি রাশিয়ার পার্লামেন্টে নির্বাচন শেষ হওয়ার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন। গত রোববার রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলেনস্কি বলেন, 2027 সালের মধ্যে সেনাবাহিনীতে নতুন 5 লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। প্রস্তাবিত 5 লাখ সেনার মধ্যে 3 লাখকে নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরে। তিনি বলেন, রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলিতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এই সেনাদের। সংবাদ মাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা, কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে তা সফল হবে বলে মনে করেন না তিনি। আগামী 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ হবে। তবে নতুন সেনা নিয়োগ করলে রুশ সেনাবাহিনী সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেছেন, নতুন 3 লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশি দিন তাদের রাখতে পারবেন না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে। উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য কিয়েভে তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর 2022 সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনো চলছে। ভূমধ্যসাগর অভিবাসী উদ্ধারকারী জাহাজকে ক্রমাগত হুমকি হয়রানি, উদ্বেগজনক তথ্য দিল ফ্রান্স সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং তাদের উদ্ধারে নিয়োজিত জাহাজগুলো লিবিয়ার বিভিন্ন গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি ও হয়রানির মুখে পড়ছে। গত সোমবার একটি শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে। আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। SOS মেডিটেরানি এই পানি সীমায় নজরদারি চালানো জাহাজ ও বিমানের একটি নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছে। সংস্থাটি বলেছে, ভূমধ্যসাগর ক্রমেই বেশি প্রতিকূল হয়ে উঠছে। তাদের মতো অভিবাসন ঠেকাতে লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে ইউরোপের সহযোগিতা বাড়ার ফলে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। SOS মেডিটেরানি জানায়, জুন ও জুলাই মাসে কমপক্ষে 7টি ঘন্টায় লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট নৌযান উদ্ধারকারী জাহাজের কাছে উচ্চ গতিতে এগিয়ে এসেছে অথবা ঘন্টার পর ঘন্টা সেগুলো পিছু নিয়েছে। এ সময় আন্তর্জাতিক পানি সীমায় ধাওয়া করার ঘটনাও ঘটেছে। সংস্থাটি বলছে, লিবিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অজ্ঞাত পরিচয়পত্র দ্রুতগতির নৌযানের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।